আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক আজকে অনলাইনে একটি বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে তাদের সেই গতানুগতিক কথার যে স্টাইল এবং গতানুগতিক যে ব্যাখ্যা তিনি সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন। এবং তার এই বক্তব্যটা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে, জাহাঙ্গীর কবির নানকের মতো একজন পরীক্ষিত এবং পুড় খাওয়া রাজনীতিবিদের এই ধরনের পরিস্থিতিতে বা তাদের যে এখন দলীয় অবস্থান এবং তারা যে দেশ থেকে পালিয়ে গিয়েছেন, ওইখান থেকে গিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, অবশ্য তার এক্স্যাক্টলি অবস্থান কথায় সেটা শনাক্ত করা সম্ভব হয়নি। সে যাই হোক, তার সেই বক্তব্যগুলো ছিল গতানুগতিক এবং চিরাচরিতভাবে তারা বিশেষ করে গত 15 বছর সহ তাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে যে বক্তব্যগুলো দেন তিনি সেই বক্তব্যগুলাই দিয়েছেন। তার বক্তব্যে ছিল না কোনো ধরনের অনুশোচনা, ছিল না তাদের অপকর্মের জন্য কোনো ক্ষমা চাওয়ার মতো কোনো ধরনের মহত্বের লক্ষণ, বরং তিনি তার বক্তব্যের এক পর্যায়ে এই ইউনূস সরকারকে অবৈধ সরকার বলেছেন এবং এই সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন এবং এই সরকার রাষ্ট্রের প্রত্যেকটি অর্গানকে নাকি ধ্বংস করে দিচ্ছে মর্মে তিনি বক্তব্য দিয়েছেন। এবং তিনি তার বক্তৃতার এক পর্যায়ে এটাও বলেছেন যে শেখ হাসিনা ওয়াজেদকে ফাঁসির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আমরা দেখবো একটু দর্শক তার এই বক্তব্যে যাওয়ার আগে, তবে তার আগে একটু বলে নেই কে এই জাহাঙ্গীর কবির নানক। তিনি আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা। তিনি বিডিআর হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিলেন বলে অনেক সমালোচনা আছে, আলোচনা আছে। এই জাহাঙ্গীর কবির নানক একসময় ছাত্রলীগ থেকে উঠে আসা রাজপথের পরীক্ষিত একজন নেতা। তিনি যখন কথা বলবেন তিনি পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে বাস্তবতা বুঝেই কথা বলবেন। আমি মনে করি সেটাই হওয়া উচিত ছিল তার বক্তব্যে। আমি আসবো আমার আলোচনা দর্শক, তবে তার আগে আমরা একটু দেখে নেই, আমি পয়েন্ট আউট করি তিনি যে কথাগুলো বলার চেষ্টা করেছেন। আমি ধারাবাহিকভাবে আসি। তিনি প্রথমেই শেখ হাসিনা ওয়াজেদকে একজন সফল রাষ্ট্রনায়ক হিসাবে আখ্যায়িত করেছেন। বলেছেন তার দ্বারা দেশের উন্নয়ন হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়েছে। কি ভাগ্যের পরিবর্তন হয়েছে সেটা দর্শক এবং তার এই বক্তব্যের পর যে কমেন্টগুলো আপনারা দেখেছেন সেই কমেন্টগুলো যদি একটু পড়েন দর্শক, আমার মনে হয় আপনাদের একটা ধারণা চলে আসবে। তিনি তার বক্তব্যে বলেছেন সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের বাড়িঘর পোড়ানো হচ্ছে এবং তিনি সেই সনাতন ধর্মাবলম্বীদের কথা বলতে গিয়ে নিয়ে এসেছেন সেই ইসকনের চিন্ময়ের গ্রেপ্তারের প্রসঙ্গটাও। তিনি বলছেন সংখ্যালঘুদের উপর 5 আগস্টের পর থেকে তাদের বাড়িঘরে থাকতে দেওয়া হচ্ছে না, বাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে, এমন কথাও তিনি বলেছেন। নিয়ে এসেছেন আইনজীবী হত্যার ঘটনাও। কিন্তু বাস্তবে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা কি হয়েছে? নাকি যেটাই হয়েছে যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা, যদিও আমি সেই ঘটনাগুলোকেও সমর্থন করি না, সেগুলো হয়েছিল আওয়ামী লীগ বিবেচনায়, আওয়ামী লীগের নেতাকর্মী বিবেচনায়, যারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট থেকে দুঃশাসন করেছে, দুর্নীতি করেছে, গুম খুন হত্যা রাহাজানি সহ নানা ধরনের সামাজিক অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিল, তাদের উপরই মানুষের ক্ষোভটা আমরা দেখেছি। তিনি আবারও তাদের সেই পুরনো চেতনা ব্যবসার কথা নিয়ে এসেছেন ৭১-এর চেতনায় উজ্জীবিত হয়ে তিনি এই সরকারের বিরুদ্ধে কিছু প্রপাগান্ডা ছড়িয়েছেন। তিনি বলেছেন এই সরকার সংস্কারের নামে 7 মার্চের ভাষণকে সাংবিধানিক স্বীকৃতি থেকে সরিয়ে দিয়েছে, 15 আগস্টের জাতীয় ছুটি বাতিল করে দিয়েছে, সংবিধানকে অবমাননা করছে এবং যেই সংবিধানকে তিনি বলছেন ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ছিল, সেই সংবিধানকে পরিবর্তন করে এই সরকার তার ভাষায় স্বাধীনতা বিরোধী এবং মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর কথা তিনি উল্লেখ করেছেন। বলেছেন তাদের ধারাই এই সংবিধান এখন পরিবর্তন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। আমি আমার বিশ্লেষণে পরে আসবো দর্শক, আমি আগে বলে নিই তিনি কি বলেছেন। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদও জানিয়েছেন তাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং এই আওয়ামী লীগের কর্মসূচি এবং আন্দোলনকে চালিয়ে নেওয়ার জন্য। রাষ্ট্রের যে অব্যবস্থাপনার কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এ সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। আমি প্রশ্ন করি আপনারা কি পেরেছিলেন? তিনি জীবনকে বলেছেন মূল্যহীন, সব কিছুরই মূল্য বেড়েছে কিন্তু জীবনের দাম কমেছে।
আপনাকে কি প্রশ্ন করা যায় জনাব নানক সাহেব, আপনার সময় কি মানুষের জীবনের মূল্য ছিল? আপনার নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ তো জুলাই অগাস্টেই প্রায় 2000 মানুষকে নির্বিচারে জন্তু জানোয়ারের মতো আকাশ থেকে গুলি করে হত্যা করেছিল। কোথায় আপনাদের মানবিকতা ছিল তখন? আপনি সচিবালয়ে আগুনের কথা বলছেন, এবং সবচেয়ে আশ্চর্য হলো সচিবালয়ে আগুনের কথা বলতে গিয়ে তিনি বলেছেন সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আরেকটি মন্ত্রণালয়, এই 3টি মন্ত্রণালয়ে আগুন দেওয়া হয়েছে। তার বাসায় ওইখানে একজন সমন্বয়ক ছিল এবং ওদের নেতৃত্বেই, ওদের প্রয়োজনেই ওই জায়গায় আগুনটা দেওয়া হয়েছে। কিন্তু আপনারা জানেন সেই সচিবালয়ের সংস্কার কমিশন নিয়ে মতদ্বৈততা বা সচিবদের অসন্তোষের কারণে তারা এক ধরনের আলটিমেটাম দিয়েছিল, এবং এখানে অবশ্য একটা কমিটিতে, সংস্কার কমিশনের একটা কমিটিতে একজন ছাত্র প্রতিনিধি থাকা এবং সেই ছাত্র ইসলামী ছাত্র শিবিরের নাকি কর্মী, সেই অভিযোগও তারা তুলেছিলেন। সে যাই হোক, কিন্তু যে আগুনটা দেওয়া হয়েছে তারা বলছেন ওই আগুনটা দেওয়ার কারণটা হচ্ছে ওই মন্ত্রণালয়ে যে দুর্নীতি হয়েছে যে গত 4-5 মাসে, এইটাই নাকি পুড়িয়ে ফেলার জন্য এই কাজ করা হয়েছে। কিন্তু সারা দেশের মিডিয়ার দিকে যদি আমরা চোখ বিলিয়ে দেই, আমরা দেখব প্রত্যেকেই একটা জিনিস অভিযোগ করছে যে এই বিগত সরকারের দুর্নীতির যে খতিয়ানগুলা পুড়িয়ে ফেলার জন্যই পরিকল্পিতভাবে এই জায়গায় আগুন দেওয়া হচ্ছে। অবশ্য আমি আগেই বলিনি দর্শক, এটা হচ্ছে অভিযোগ। যেহেতু এটাকে নিয়ে ইনভেস্টিগেশন চলতেছে, ইনভেস্টিগেশন টিমের রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত উই ক্যানট গিভ এ ডিরেক্টিভ আনসার। যাই হোক, তারপরে তিনি ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করেছেন, এবং ট্রাক চাপায় যে এক সচিবালয়ে একজন মারা গিয়েছে, তিনি বলছেন সেই ট্রাক চাপায় যে দমকল কর্মী মারা গিয়েছে তার বাসায় সে নাকি কিছু একটা দেখে ফেলেছে, বিধায় তাকে এইভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। অথচ এটা আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে একটি নিছক দুর্ঘটনা। তিনি সংস্কারের কথা বলতে গিয়ে এটাও বলেছেন যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ইতিহাস নষ্ট করতে এই সরকার ব্যস্ত, এবং সংখ্যালঘুদের কথা তো আমি আগেই বলছি, এবং ইস্তেমার প্রসঙ্গটাও তিনি নিয়ে এসেছেন। ইস্তেমার প্রসঙ্গ দেখুন, ইস্তেমার যে 2টা গ্রুপ, সাদ গ্রুপ এবং জুবায়েরপন্থী গ্রুপ, তাদের এই গ্রুপিংটা কিন্তু 2016 সালেই মূলত শুরু হয়েছিল। ওই সময় থেকেই সাদ এবং জুবায়েরপন্থীদের মধ্যে এক ধরনের মতদ্বৈততা আমরা দেখেছি, এমনকি তারা পৃথকভাবেও তাবলিগ জামাত করেছেন। তিনি এটাকে নিয়ে এসেছেন এই সরকারের ইন্ধন দিয়ে দেশেরকে অস্থিতিশীল করা, দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু একটা করতেছে বলে এই সরকার তিনি অভিযোগ দিয়েছেন। সর্বশেষ তার যে বক্তব্যটা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি, তিনি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীকে যে মুক্তিযুদ্ধের চেতনা যেন ধ্বংস না হয়, এবং পতাকা, জাতীয় সঙ্গীত, সংবিধান, এটিকে তিনি প্রকারান্তরে বোঝানোর চেষ্টা করেছেন এটি আওয়ামী লীগেরই সম্পদ, এবং আওয়ামী লীগই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এনেছে এবং তারা রক্ষা করবে। তার এই কথাগুলা, এবং বারবার তিনি তার বক্তব্যে শেখ হাসিনা ওয়াজেদকে বলার চেষ্টা করেছেন সফল রাষ্ট্রনায়ক, এবং তিনি আবারও সবচেয়ে ভয়ানকভাবে যেটা আহ্বান জানিয়েছেন, আমি বলবো এটাকে আমি ভয়ানক বলছি এই কারণেই দর্শক, কারণ তিনি আহ্বান জানিয়েছেন যে শেখ হাসিনা ওয়াজেদের নেতৃত্বেই আওয়ামী লীগকে আবারও পুনর্গঠিত হতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, মানবাধিকার রক্ষার জন্য আন্দোলনে নামতে হবে। দেখুন, এই কথাটা তারা পছন্দ করবেন কি আমি জানি না, করবেন কি না, কিন্তু বাস্তবতা হচ্ছে শেখ হাসিনাকে সামনে নিয়ে যদি আওয়ামী লীগ আবারও সামনে এগোনোর চেষ্টা করে, তাদেরকে অনেক বিপত্তিতে পড়তে হবে। তাদেরকে মনে রাখতে হবে শেখ হাসিনা ইজ নো মোর। শেখ হাসিনাকে রাজনীতিতে আওয়ামী লীগের নেতৃত্বে আনার অর্থটাই হচ্ছে তাদেরকে প্রতিরোধের মুখে পড়া, তাদের অন্যায়, অত্যাচার, ব্যভিচারকে মানুষ আরও ক্ষিপ্ত হবে, এবং শেখ হাসিনাকে বাদ দিয়েই তাদেরকে চিন্তা করতে হবে। আমি বটম লাইন টানবো ভিডিওটার, যে তার এই বক্তব্য থেকে যেটা প্রমাণিত হয়েছে যে তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা হয়নি, পরিবর্তন হয়নি মন মানসিকতার। এখনো তারা তাদের সেই একঘুয়ামি, দাম্ভিকতা, অহমিকতা নিয়ে কথা বলছেন,
এবং বারবার বলার চেষ্টা করছেন তিনি যে নির্বাচিত সরকার শেখ হাসিনা ওয়াজেদকে হটিয়ে অনির্বাচিত অবৈধ সরকার ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে। এবং তিনি মেটিকুলাসলি প্ল্যানের কথা বলতে গিয়ে বলেছেন ডক্টর ইউনূস সেটা করেছেন। দেখুন, ডক্টর ইউনূস তো ওই সময় ফ্রান্সে ছিল, আন্দোলন তো করেছে ছাত্ররা, বিএনপি, জামায়াত সহ দেশের সাধারণ সকল শ্রেণী পেশার মানুষ। আন্দোলনের ফলে যখন শেখ হাসিনা ওয়াজেদ পালিয়ে গেলেন 5 অগাস্টে, তখন তো এর 3 দিন পরে 8 অগাস্ট ডক্টর ইউনূস সাহেব এসে ক্ষমতা নিলেন, তাকে ক্ষমতা দেওয়া হলো। তাহলে ডক্টর ইউনূস সাহেব কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরালেন এবং কেনই বা বারবার শেখ হাসিনাকে 7 জানুয়ারির আমিডামি নির্বাচন করে ক্ষমতায় আসাকে বৈধ সরকার বলছেন, যিনি 2000 মানুষকে জন্তু জানোয়ারের মতো হত্যা করলেন, তারপরেও তার এই অপরাধের জন্য কোনো ধরনের ক্ষমা না আছে, আপনি বরং যারা আন্দোলন করেছে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছেন। এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে জনাব নানক সাহেব? আর এই দুঃসাহস নিয়ে কথা বলার আগে আপনি তো একজন পুল খাওয়া রাজনীতিবিদ, আপনার বোঝা উচিত ছিল আওয়ামী লীগের দলীয় অবস্থান এবং কোথায় তারা এখন আছে। মানুষের আস্থায় তো এখন আর তারা নেই, তারা মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। ক্ষমা আপনাদের চাইতেই হবে নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে জাতির কাছে আপনারা যদি রাজনীতির সামনের দিকে এগিয়ে যেতে চান, এবং আপনাদের প্রত্যেক ক্রিমিনাল এবং কালপিটের বিচার হতে হবে এই বাংলাদেশে। বিচারের পরেই আপনাদের রাজনীতি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।